তোমরা চলে এসেছো। কিছু না, একটা গল্প পড়ছিলাম, শুনবে তোমরা গল্পটা? ফুলগুলো সব ফুল হয়ে যাক, বেশ কয়েক মাস আগের লেখা। আচ্ছা, শোনাচ্ছি। সবার লাইফেই কিছু না কিছু, কোনো না কোনো গল্প আর গল্পের মোড়ের একটা কারণ হয়ে থাকা মানুষ থাকে। মিমোর লাইফে এমন একটা মানুষ ছিল। আমি জানি না মানুষটা এখনো আছে নাকি ছিল, তবে সে এখনো মিমোর কল্পনায় ভাসে, স্মৃতি হয়ে। নাফিসা আবা। 26 বছর বয়সে নাফিসা আবার সাথে মিমুর বিয়ে হয়। বিয়ের অনেকদিন হয়ে যাওয়া পর্যন্ত মিমু কখনো নাফিসার দিকে ভালোভাবে তাকায়নি, ভালোভাবে কথা বলেনি, শুধুই কষ্ট দিয়েছে। এক্সকিউজ মি, আমি গল্পটাতে নিজেকে বসিয়ে বলছি। নাফিসার গায়ে হাত ধরেছিলাম বহুবার। ঘুম থেকে উঠেই খারাপ ভাবা শুরু করে দিতাম। সকাল থেকে ঘুমানোর আগ মুহূর্ত পর্যন্ত তার সাথে রাগারাগি করতাম। তবে এটা ঠিক, শুধুমাত্র আমার পুরনো ছবিগুলোতে ছাড়া নাফিসা বিয়ের পর আমাকে কখনো হাসতে দেখেনি। সত্যি বলতে, মেয়েটাকে কখনো শান্তিতে থাকতে দিইনি আমি। এখন আমি অনুতপ্ত। আমি ভালোবাসতাম অন্য একটা মেয়েকে। কত সুন্দর না ছিল দিনগুলো। সকালের চা একসাথে টঙের দোকান থেকে শুরু করে একসাথে কলেজ যাওয়া আসা, বিকেলে একসাথে হাঁটতে বেরোনো, সন্ধ্যায় ছাদে বসে গিটার বাজিয়ে গান শোনানো। এখন মনে পড়ে সবকিছু। বলতেই পারি না একসাথে একে অপরকে ভালোবেসে কাটিয়েছে 1.5 বছর, কিন্তু হুট করে একটা কেচে ফেসে যাই। চক্রান্ত ছিল, আমার উপর ষড়যন্ত্র। সুরিয়া ভালো করে জানত আমি এ ধরনের কাজ কখনো করতেই পারি না। আর যাই হোক, তার পরিবারের লোকজন একটা সুযোগ পেল। তারা কখনোই মন থেকে চাইতো না সুরিয়ার সাথে আমার বিয়েটা হোক। অনেক কষ্টে তার বাবাকে রাজি করিয়েছিলাম, কিন্তু কে জানতো তার বাবা মা মন থেকে রাজি নয়। সুরাইয়া আমাকে পাওয়ার লোভে পাগল ছিল। সারাটা দিন আমাকে নিয়েই থাকতো, সবসময় আমাকে মিস করতো, ফোন করে বলতো, ওরে, আমি খুব একাকিত্বের মাঝে আছি রে। আমি জলদি ছুটে যেতাম সুরাইয়ার কাছে, গিয়ে বলতাম, ভালোবাসি তো পাগলি। আমার মুখ থেকে এই কথাটা শোনার জন্য সে সারাদিন অপেক্ষা করত। কখনো মুখ ফুটে বলতো না, কিন্তু আমার মুখ থেকে কথা শোনার পর তার মুখের হাসি বলে দিত সে আমাকে কতটা ভালোবাসে, আর সেই কথাটা শোনার জন্য কতটা পাগল। তার বাবা মা রাজি নয় শুনে বেশ কয়েকবার আত্মহত্যার চেষ্টা করেছে। পরে বুঝিয়েছিলাম, তুমি মরে গেলে আমার কি হবে? তোমার তো বাবা মা আছে, কিন্তু আমার তো এই দুনিয়ায় তুমি ছাড়া আর কেউ নেই। সে অনেক আগের কথা। আমি তখন 2য় শ্রেণীর বোকা ছেলে। বাবা মা বোন আমাকে স্কুল থেকে নিয়ে গিয়ে কোথাও ঘুরতে নিয়ে যাবে। রাস্তার উপর আইসক্রিমের দোকান থেকে দিলাম ছোট। ট্রাক ছিল রাস্তায়, দ্রুত গতিতে কোনোভাবে বেঁচে গেলাম। ভাগ্যিস বাবা ছিল। বাবাই পিছন থেকে ধাক্কা মেরে রাস্তার উপরে পৌঁছে দিল, কিন্তু আফসোস, বাবা নিজেই ট্রাকের নিচে চাপা পড়ে গেল। বাবার মৃত্যুর 2য় সপ্তাহের মধ্যে মাও শোকে কাতর হয়ে মরে গেল। 4 বছর কোনো রকম শক্ত হয়ে গেলাম 2 ভাই বোন। কিন্তু বোনের ক্যান্সার ধরা পড়বে, এটাও কি কখনো ভাবা যায়? ক্লাস 7-এ আমি রিক্সা চালানো শুরু করে দিই। বোনের খরচা আর ডাক্তারের খরচ চালাতেই আমরা দুর্ভিক্ষের মধ্যে পড়ে যাই। 2 মাস পর বোনটাও মরে গেল। শত চেষ্টার পরও আর বাঁচাতে পারলাম না।
আমাকেই কেন বাকি রাখলো আল্লাহ? মরার চেষ্টা কম করিনি, কিন্তু মরতে আর পারলাম কই। তারপর বাড়িওয়ালা চাচাই আমাকে খাইয়ে পড়িয়ে এত দূর নিয়ে আসলো। 18 বছর বয়স পর্যন্ত নিশ্চয়ই থেকে গেলাম। তারপর সুরাইয়াকে জীবনে পেয়ে ভেবে নিলাম আমি চিরসুখী। কিন্তু আমার জেলে যাওয়াটাই হলো একটা মহাপ্রলয়ের কারণ। মনের মহাপ্রলয়ের নামেও একটা দুর্যোগ আছে। আমাকে যখন পুলিশ নিয়ে যাচ্ছিল, সুরাইয়া পুলিশের পা জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে আমাকে ভিক্ষে চাইছিল। আমি নির্দোষ হয়ে চলে যাচ্ছি, আমার সাথে খারাপ হয়েছে ভেবে শোকাহত ছিলাম, একদম নির্বাক। জেলে যাওয়ার কিছুদিন পর কানে আসে সুরাইয়ার বিয়ে হয়ে গেছে। তখন আর কি বলবো আমার অনুভূতি। আপনারা নিশ্চয়ই জানেন যাদের প্রেমিকার বিয়ে হয়ে গেছিল, কথাটা শোনার পর কেমন অবস্থা হয় বলুন। 2 বছর জেলে থাকার কারণে সে কম দামি চাকরিটাও গেল। জেল থেকে বের হয়ে সোজা সুরাইয়াদের বাড়ি গেলাম। আর গিয়ে যা শুনলাম তাতে আমার অজ্ঞান হয়ে যাওয়াটাও কম হয়ে গেছিল। শুনে মৃত্যু উচিত ছিল। সুরাইয়ার হাজবেন্ড সুরাইয়ের উপর এতটাই নির্মম অত্যাচার করতো যে সুরাইয়া মৃত্যুকে ভয় পেত, সে সুরাইয়া নিজে থেকেই মৃত্যুকে আলিঙ্গন করেছে। নিজের গায়ে আগুন দিয়ে নিজেকে শেষ করে ফেলেছে। আমি সেখান থেকে চলে যেতে লাগলাম। হুট করেই সেন্সলেস হয়ে মাটিতে পড়ে গেলাম। চোখ খুলে দেখি আমি নিজ বাড়িতে। কি ভাবছেন গল্পটা এখানেই শেষ? এখানে শেষ হলেই বাধ্য। দ্বিতীয় পর্ব নিয়ে খুব শীঘ্রই আসছি। দ্য স্টোরি অফ নাফিসা আভা।